আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি এবং আজকেও এর ব্যতিক্রম নয়, তবে ব্যতিক্রম একটি, আজকে আমরা বিশেষ অভিমত অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে বসেছি এবং বিশেষ অভিমত অনুষ্ঠান আমরা তখনই করি যখন আমাদের সামনে একজন বিশেষ অতিথি থাকেন। আজকেও একজন বিশেষ অতিথিকে নিয়ে আমরা বিশেষ অভিমত অনুষ্ঠান সাজিয়েছি। তিনি আপনাদের সবার পরিচিত জনাব মাহমুদুস সামাদ চৌধুরী এমপি, সিলেট ৩, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা এবং বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য। জনাব চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা জনাব চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য, বিশেষ করে গত নির্বাচনের পরে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি বিরাজ করছে, বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কিংবা অন্য যে কোনো বিষয় নিয়ে আজকে আমরা তার সাথে কথা বলবো বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তার অভিমত, এবং কথা বলবো তিনি সর্বশেষ নির্বাচিত হওয়ার পরে তার কনস্টিটিউয়েন্সির বা তার সংসদীয় আসনের জনগণের যে আকাঙ্ক্ষা করার প্রত্যয় নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তার সর্বশেষ বাস্তবতা নিয়ে আমরা তার সাথে কথা বলবো। এবং অনুষ্ঠানের শুরুতেই জনাব চৌধুরী, আমি যে বিষয়টি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি এবারের নির্বাচনের 5ই জানুয়ারির আলোচিত নির্বাচনের একজন সংসদ সদস্য, আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি তো ভালো। আপনার কাছে কখনো কোনো বিব্রত কিংবা দ্বিধা কাজ করেছে কিনা যে আপনি এমন একটি নির্বাচনের একজন সংসদ সদস্য হলেন যেটি পৃথিবীব্যাপী সমালোচিত হয়েছে এবং যে নির্বাচনে আসলে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না? পৃথিবীব্যাপী নির্বাচন আলোচিত হয়েছে, এটা খুবই ভালো, কারণ আমরা সারা বিশ্বকে দেখিয়ে দিলাম টু আপহোল্ড দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ, যেটা আমাদের মেয়াদ 5 বছর শেষ হলো, 5 বছরের পরে আমাদের নির্বাচন হতে হবে। এবং এখানে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট ছিল না, বিধায় সরকারের অধীনে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হতেই হবে, এবং তাই হয়েছে। আমরা যদি এখানে এই নির্বাচনটা না করতাম তাহলে কিন্তু আমাদের সংবিধান হ্যাংড হয়ে যেত। এই হ্যাংড না হওয়ার জন্য এই নির্বাচন করতে হয়েছে। যদি বিরোধী দল আমাদের যখন এই কনসেপ্টটা আনা হচ্ছিল যে আমাদের সংবিধানে আর তত্ত্বাবধায়ক সরকার থাকবে না, তখন বিরোধী দলকে আমাদের সংসদীয় কমিটি সহ বারবার তাদেরকে মিটিংয়ে ডাকা হয়েছে, ওনারা অনুপস্থিত ছিলেন। ওনারা যদি উপস্থিত থাকতেন তাহলে কিন্তু এটা তর্ক বিতর্ক আরো হতো, এবং সেইভাবে আমরা বিলটা পাশ করলাম। এবং এই বিল পাশ করার জন্যই আমাদের 5 বছর শেষ হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমাদের রানিং সরকারের আন্ডারে নির্বাচন হলো। এখানে আমাদের করার আর কোনো কিছুই ছিল না, পথ ছিল না। আমি যদি বিরোধী দলের হইতাম, হোয়াট এভার দি কনসিকুয়েন্সেস আর, আমি কিন্তু ইলেকশনে বিরোধী দল হিসাবে পার্টিসিপেট করতাম, এবং সেইখানে মানুষ তার পছন্দ এবং অপছন্দের পার্টিকে চুজ করে নিত। অনেক সময় বলা যায় যে আমরা ক্ষমতাসীন দল হিসাবে আমরা ম্যানিপুলেট করে নিতাম ইলেকশন, কিন্তু আসলে তা না। কারণ তখন বিরোধী দল যদি ইলেকশনে যেত তাহলে আমাদের দেশের যে বহির্বিশ্ব থেকে যে যারা এই যে অবজারভার যারা, তাদের সামনে কোনো ধরনের কোনো ম্যানিপুলেশনের সিস্টেম নাইও, করাও যেত না। আপনি অবজারভারদের কথা বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা সহ অনেক প্রতিষ্ঠান কিন্তু অবজারভার বাংলাদেশে পাঠায়নি সেই নির্বাচনে। সেটাই আমি বলছিলাম। আমি বলছি বিরোধী দল যদি নির্বাচনে, বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে কিন্তু আরো সুন্দর, মানে বহির্বিশ্বের সবার উপস্থিতিতে নির্বাচনটা হতো। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে একটি কম সুন্দর নির্বাচনে আপনি নির্বাচিত হয়েছেন? মানে বিরোধী দল বা অল পার্টি পার্টিসিপেশন, অবভিয়াসলি একটা পার্টি আসে নাই নির্বাচনে, একটা বড় দল এবং তার সহযোগীরা নির্বাচনে আসেনি, কিন্তু আমরা সংবিধানকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের তো এই নির্বাচন করতেই হয়েছে। এবং আপনি কি মনে করেন এই সংবিধান সমুন্নত রাখতে যে নির্বাচন করতে হয়েছে বলছেন আপনি, যেটি সেই নির্বাচনের পরে আপনারা সরকার হিসাবে এখন স্বস্তিতে আছেন এবং যেভাবে সরকারকে পরিচালনা করার দরকার বর্তমান সরকার সেভাবে সরকার পরিচালিত করছে? আমি তো মনে করি, এবং যেখানে আপনারা দেখেছেন যে এই নির্বাচনের সময় আগে এবং পরে বিশ্বের অনেক দেশ কিন্তু
আর নির্বাচনটাকে তারা যেভাবে চেয়েছিল সেভাবে হয়নি বলে অনেক দেশ কিন্তু দ্বিমত পোষণ করেছে। জি। উদাহরণস্বরূপ আমি বলতে চাই যে আগের দিনে চায়না বলেছে যে তারা মানে নাই, কিন্তু পরের দিনে তারা রিকগনিশন দিয়েছে। এইভাবে চায়না, ভারত পর্যায়ক্রমে সবাই আস্তে আস্তে রিকগনিশন দিচ্ছে। বিষয় যেটা হলো যে বহির্বিশ্ব হলো অবজারভার, আর আমরা সেখানের প্লেয়ার্স। বিএনপি, আওয়ামী লীগ এবং আমাদের জোট হলো আমরা প্লেয়ার্স। একটা পার্টি মাঠে খেলতে নামে নাই, এর জন্য কিন্তু কি আরেকটা পার্টি সেখানে বসে থাকবে? বসে থাকবে না অবভিয়াসলি। সেটা আমরা, আপনি কিছুক্ষণের মধ্যেই বলবেন যে আপনারা 151 জন সংসদ সদস্য নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আমার প্রতিদ্বন্দ্বিতা ছিল না বলেই তো আমি বিনা প্রতিদ্বন্দ্বী। সেইখানে যদি এনি টম, ডিক এন্ড হ্যারি সে যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতো তাহলে সেখানে নির্বাচনটা হতো। আপনি বলেছেন যে খেলার কথা বলেছেন, আপনারা পুরো রাজনীতিবিদরা বিভিন্ন সময় ট্রেনের উপমাও দিয়ে থাকেন যে ট্রেন মিস করে ফেলেছেন একটি দল, এখন সেই ট্রেন ধরার সময়, এখন সেই ট্রেন ধরতে এখন চাইলেও হবে না। তো খেলা কিংবা এই যে ট্রেন ধরার যে বিষয়টি বা খেলার যে বিষয়টা, আপনি খেলার কথা বলেছেন, খেলা তো একদরে কখনো খেলা হয় না। সেই খেলা হয় পরিত্যক্ত হয় অথবা সেটি বর্জিত হয়, কিন্তু খেলা তো শুরু হয় না। এটা ইলেকশনের ব্যাপার। এটা বাংলাদেশে দুইটা পার্টি কিন্তু তাদের জোট নিয়ে। এখন যে ইলেকশনটা দেওয়া হলো সেটা কিন্তু সংবিধানকে অক্ষুণ্ণ রাখার জন্য দেওয়া। জি। এখন সেখানে বিএনপি এবং তার অ্যালায়েন্স আসলো না, কিন্তু সেইখানে তো জাতীয় পার্টি ইলেকশনে পার্টিসিপেট করলো। জাতীয় পার্টি ইলেকশনে পার্টিসিপেট করে তারা এখন প্রধান বিরোধী দল। এখন আমি যদি বলি যে একটা ট্রেনে উঠেন অনেক প্যাসেঞ্জার, শুধু যে আওয়ামী লীগ আর বিএনপি ইলেকশন হবে সেটা তো না, সেটা তো জাতীয় পার্টি রয়েছে। বিএনপি এবং তার অ্যালায়েন্স নির্বাচনে আসেনি। জাতীয় পার্টিও সেখানে অনেকেই বলছেন যে গৃহপালিত বিরোধী দল হিসাবে বর্তমানে কাজ করছে, এবং জাতীয় পার্টি যে প্রক্রিয়ায় নির্বাচনে জাতীয় পার্টিকে নিয়ে আসা হয়েছে, হুসেইন মোহাম্মদ এরশাদকে হাসপাতালে পাঠিয়ে অথবা তিনি হাসপাতালে যে অসুস্থ হয়ে কিংবা অসুস্থ করে তাকে যেভাবে ব্যবস্থা করা হয়েছে নির্বাচনে আসতে, অথবা তিনি নির্বাচনে যেভাবে এসেছেন, সেই প্রক্রিয়া নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে। সেটা হলো এরশাদ সাহেবের নিজস্ব ব্যাপার। কারণ এরশাদ সাহেব তো অনেক সময় সকালে এক কথা, দুপুরে এক কথা, আর রাতে আরেক কথা বলেন। কিন্তু আমি তো বলবো যে এরশাদ সাহেবের স্ত্রী রওশন এরশাদ, যার নেতৃত্বে এই নির্বাচনটা হয়েছে, উনি তো পুরোপুরি সুস্থ ছিলেন, স্টেটমেন্টও সুস্থভাবে দিয়েছেন, এবং ভারপ্রাপ্ত হিসেবে তো উনি তো ইলেকশনটা চালিয়েছেন। কাজেই সেখানে ওইগুলো তো কথার কথা। তার মানে কি আপনি বলতে যাচ্ছেন যে এই নির্বাচনের জাতীয় পার্টি যে নির্বাচনে এসেছে তার নেতৃত্বে, রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি নির্বাচনে এসেছে, কিন্তু পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ, কিন্তু তখন তো দায়িত্বপ্রাপ্ত রওশন এরশাদ, উনি তখন অসুস্থ ছিলেন। আচ্ছা, হচ্ছে তিনি অসুস্থ ছিলেন আপনি বলছেন, এবং সেই কারণে রওশন এরশাদকে উনি তো এখনো তো অসুস্থ থাকেন, প্রায় সময় তো অসুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। ওনার সাথে আমার খুব ব্যক্তিগত সম্পর্ক হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনি অসুস্থ থাকেন কি তিনি ইচ্ছে করে অসুস্থ থাকেন? না, অনেক সময় তিনি অসুস্থ থাকেন। মানে এটি কি শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনো অসুস্থতা? না, শারীরিক অসুস্থতা। শারীরিক অসুস্থতা, বয়সের কারণে যে অসুস্থতা, ওনার বার্ধক্যজনিত। অসংখ্য ধন্যবাদ। আমরা আরো কথা বলতে চাই বাংলাদেশের রাজনীতির বিষয় নিয়ে। তবে এই রাজনীতির বিষয় নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশের সিলেটের একটি বিশাল বিষয় আছে, বা সিলেটের একটি বিশাল অংশ বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছে। সেই বিষয়টি থেকে আমি যদি একটু সিলেটের রাজনীতির কথা নিয়ে আসি, যে সিলেটে বর্তমানে 19 জন এমপি রয়েছেন, এবং 19 জনই আপনারা হচ্ছেন আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির, অর্থাৎ আগে ছিলেন আপনারা মহাজোটের, এখন আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির এমপি হয়েছেন। তো এই নির্বাচন থেকে সিলেটবাসী কোনো বেশি কোনো কিছু পেল কিনা, বা গতবারের নির্বাচন থেকে এই নির্বাচনের সিলেটবাসী কি প্রত্যাশা ছিল এবং সেটি তারা কিভাবে পেতে যাচ্ছে? আমাদের তো প্রত্যাশাটা হলো সিলেটের উন্নয়নের জন্য। কারণ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা সরকার গঠন করেছিল, তখন কিন্তু আমরা সিলেটবাসীরা যে ধরনের আমাদের প্রত্যাশা ছিল সেই ধরনের বেনিফিট কিন্তু আমরা পাই নাই। আমাদের এখানে উল্লেখযোগ্য যে প্রবাসীদের কথা যেটা আমি বলবো, এবং বিশেষ করে আজকে যেহেতু চ্যানেল এস ইউকে বেসড, এখানে বলবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় ওনার বক্তৃতায়, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় কিন্তু সিলেটিদের
মানে কৃতজ্ঞতার সাথে তাদেরকে স্মরণ করেন, এই কারণে যে মহান মুক্তিযুদ্ধে প্রথম কিন্তু অস্ত্রের টাকা এখানে লন্ডন প্রবাসীরা কিন্তু চাঁদা উঠায় দিয়েছিল, অস্ত্র কিনে দিয়েছিল। তাদের যে প্রত্যাশা ছিল 1975 সনের 15ই আগস্টের কালো রাতে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে নির্মমভাবে হত্যার পরে সারা বাংলাদেশে যে ঘটনা ঘটলো, দীর্ঘ 23 বছর পরে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো। এই যে 23 বছর 96 সরকারের আমলের আগে, এই 23 বছর কিন্তু বাংলাদেশে, আমি যে কথাটা আপনি বললেন যে সিলেটিরা, আমরা কিন্তু সিলেটিরা কিছুই পাই নাই। আমরা অনেক কিছু পেয়েছি। এখন আমরা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, উন্নয়ন, কারখানা, ইকোনমিক জোন, ইন্ডাস্ট্রিয়াল এস্টেটস, এগুলো কিন্তু আমরা পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমি ওই ব্যাপারে বলবো। সিলেটের উন্নয়নে আমাদের একটি সেপারেট একটি সেগমেন্ট আছে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই নির্বাচনের মাধ্যমে সিলেটিদের যে আকাঙ্ক্ষা রয়েছে বা সিলেটবাসীর যে আকাঙ্ক্ষা রয়েছে তার অনেকটাই বাস্তব প্রতিফলন আপনারা ঘটাতে যাচ্ছেন আগামী কয়েক মাসে বা কয়েক বছরে। আমি এই বিষয়ে আরো স্পষ্টভাবে আপনার কাছ থেকে জানতে চাইবো কি কি সেই পদক্ষেপগুলি আছে। তবে মূল রাজনীতিতে আসি, বাংলাদেশের মূলধারার যে রাজনীতি। আপনি গত পরশুদিনই আগস্ট মাস আমরা শেষ করলাম, এবং আগস্ট মাস আসলেই বাঙালি জাতিসত্তার জন্য একটি ঘটনাবহুল মাস, শোকের মাস, যে মাসে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, জাতির জনককে হারিয়েছি, এবং একই সাথে 21শে আগস্টে আওয়ামী লীগের জনসভার মাধ্যমে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে মৃত্যু ঘটলো, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইবি রহমান সহ অনেক নেতাকর্মী মারা গিয়েছেন। অর্থাৎ আগস্ট মাসের শোকের মাস হিসাবে বাংলাদেশে পালিত হয়। তো এই আগস্ট মাস, 15ই আগস্ট এবং 21শে আগস্ট, এবারের আগস্ট মাসের ভাবধারা কিংবা এবারের আগস্ট মাসের তাৎপর্য কেমন ছিল আপনার কাছে কিংবা আপনার দলের কাছে? আমাদের কাছে তো 15ই আগস্টের পর থেকেই এটার এই মাসটার তাৎপর্য আলাদা হবে। এটাকে আমরা সুখের মাস হিসাবে মানি। এই মাসে বঙ্গবন্ধুর হত্যার পরে, সপরিবারে হত্যার পরে সবচেয়ে বড় যে ইনসিডেন্ট যেটা ঘটলো সেটা হলো 21শে আগস্টে 23 বঙ্গবন্ধু এভিনিউর সামনে আমাদের নেত্রী শেখ হাসিনা অর্থাৎ বিরোধী দলীয় নেত্রীকে একেবারে প্রাণী মেরে ফেলার জন্য যে বম ব্লাস্ট হলো, এই বমটা যে জায়গায় ব্লাস্ট হলো সেখান থেকে আমি প্রায় 200-250 ফুট পূর্ব সাইডে ছিলাম, অর্থাৎ আউটার স্টেডিয়ামের ওই লবিতে ওইখানে ছিলাম। কারণ আপনি ঘটনার দিন সেখানে উপস্থিত ছিলেন? হ্যাঁ, আমি উপস্থিত ছিলাম। এই ঘটনার, মর্মান্তিক ঘটনার পরে সবাই তো এলোপাতাড়ি দৌড়। আমার মনে আছে আমি আমাদের সুধা সদনে গেলাম, সেইখান থেকে ভয়ের চোটে আমরা সোজা মানে উত্তর দিকে যেতে যেতে উত্তরা পর্যন্ত গেলাম। উত্তরা ওইখানে গিয়ে যে বেড়িবাঁধ যেটা আছে, জায়গাটার নামটা কি আমি ভুলে গেছি, ওই বেড়িবাঁধ থেকে কিন্তু মিরপুর হয়ে যে বেড়িবাঁধ এসে শিকদার হাসপাতালে যেখানে শেষ না আরো গিয়েছে, সেইখান থেকে আমরা কিন্তু প্রায় রাতে 10টা হয়ে গেছে, আমরা কিন্তু সুধা সদনে মাননীয় নেত্রীর ওইখানে গিয়ে আমরা পৌঁছাই। আমরা প্রত্যক্ষ করি ভিন্ন রুটে যে যেদিকে পারলো সেদিকে সে ছুটে গেল। আমার মনে আছে আমার সাথে আমাদের শেখ রাসেল পরিষদের কেএম শহীদুল্লাহ সহ আমরা একসাথেই ছিলাম, আমরা একসাথেই থাকি, আমরা গেলাম। এটা খুবই হৃদয় বিদারক ঘটনা ছিল, এবং আমরা তো মনে করেছি যে আপাকে শেষ করে ফেলা হয়েছে। এই যে 24 তখন, অর্থাৎ আপনার ঘটনার পর থেকে আপনারা রাত 10টা 10:30 পর্যন্ত এই সময়টাতে আপনাদের কাছে কোনো তথ্য আসেনি যে ওনার অবস্থা? কোনো তথ্য নাই, কিন্তু আমরা সুধা সদন গিয়ে পৌঁছেছি, এটুকু আমার মনে আছে। এবং সবাই তো আবেগে আপ্লুত ছিল, কান্নাকাটি ইত্যাদি আর কি। এই যে 24 জন আইবি রহমান সহ 24 জনকে এই যে নির্মম ভাবে হত্যা করা হলো, কত কাহিনী, কিন্তু বাস্তব কাহিনীটা কি? আমার স্টেজে আমি বোম মারবো, আমি মরে যাওয়ার জন্য? আপনি একটা তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। এমনকি আজকেও তারেক রহমানের যে সর্বশেষ মিটিংটি লন্ডনে অনুষ্ঠিত হলো বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, সেখানে কিন্তু তারেক রহমান অভিযোগ করেছেন যেহেতু তার দল তখন ক্ষমতায় ছিল, নিশ্চয়ই তিনি কোনো না কোনো সূত্র বা কোনো না কোনো তথ্যের
ভিত্তিতে এই ধরনের অভিযোগ তুলছেন বা বক্তব্য প্রদান করছেন যে শেখ হাসিনা আগে থেকেই জানতেন যে এখানে বোমা হামলা বা গ্রেনেড হামলা হবে? আমি একটা কথা বলি, তারেক রহমান সাহেব একটি দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমার চেয়ে উনি প্রটোকল হিসেবে অনেক অনেক বড়। আর আমি ওনার এই বক্তব্যতে কোনো কমেন্ট করতে চাই না। শুধু এটুকু বলবো যে যদি উনি এইভাবে বলে থাকেন তাহলে এটা কিন্তু সঠিক নয়, এটা সঠিক হবে না। আমি শুনেছি যে উনি বলেছেন যে ভ্যানু চেঞ্জ করার যে বিষয়টা, ভ্যানু চেঞ্জ থেকে বঙ্গবন্ধু এভিনিউতে কেন নিয়ে আসা হলো? এটা আমাদের বড় বড় মিটিং 23 বঙ্গবন্ধু এভিনিউর সামনেই হয়। এখন মুক্তাঙ্গন থেকে আমাদের এই প্রোগ্রামটা এখানে আসলো, এটা কি জন্য পরিবর্তন হলো সেটা পার্টি প্রধান বা পার্টি জানেন, আমি সেটা কিন্তু জানি না। আমি যদি একটা কমেন্ট করে ফেলি এটা কিন্তু সঠিক হবে না। তবে 23 বঙ্গবন্ধু এভিনিউর সামনে আমাদের সব বিশাল বড় বড় ধরনের সব সময় মিটিং হয়। এইগুলো যদি বিরোধিতার খাতিরে বিরোধিতা, এক্সকিউজের খাতিরে মহা এক্সকিউজ, আসলে মানুষ তো সেটা খাবে না। এই কারণে খাবে না যে আমাদের মাননীয় নেত্রী স্টেজে ছিলেন, 24 জন নেতাকর্মী, কে মারা যাবে আর কে বাঁচবে এটা তো এই বম ব্লাস্টের সময় আমার চোখের সামনে, এটা আমার জন্য একটা বিশাল মানে খারাপ একটা অভিজ্ঞতার প্রত্যক্ষদর্শী। আপনি কি মনে করেন যে তারেক রহমান এই কথার মাধ্যমে তিনি কি ইঙ্গিত করতে যাচ্ছেন? তিনি কি ইঙ্গিত করতে যাচ্ছেন যে শেখ হাসিনা জানতেন, মানে শেখ হাসিনা এটি তিনি অনুমান করেছিলেন, নাকি এই ঘটনা ঘটবে শেখ হাসিনা এটি জেনে বিষয়টিকে আরো বিষয়টিকে অবলোকন করার জন্য কিংবা বিষয়টি ঘটনা যেন ঘটে এই ঘটনাটি ঘটানোর জন্য তিনি সেখানে গিয়েছেন? তারেক রহমানের তাহলে উনি কি বোঝাতে চাচ্ছেন যে শেখ হাসিনা আরো কঠিন থেকে কঠিন, আরো মানে কি বলবো একটা ফেরোসাস ধরনের মৃত্যু চাচ্ছিলেন এখানে গিয়ে? এটা কি হতে পারে? আমি কি এই ধরনের যদি কোনো জায়গায় জানি যে এই ধরনের একটা ঘটনা ঘটবে, আমি শেখ হাসিনা, আমার দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা সারা আওয়ামী লীগের সবকিছু চালিকা শক্তি সবাইকে নিয়ে আমি একটা স্টেজে গিয়ে তাহলে সুইসাইড করব? আপনি একজন রাজনীতিবিদ এবং আপনি নিজেই বলেছেন তারেক রহমান হয়তো প্রোটোকলে আপনার চেয়ে অনেক সিনিয়র, বাট একজন রাজনীতিবিদ কোন বিষয় থাকলে বা কোন আঙ্গিক থেকে এই ধরনের একটি অভিযোগ করতে পারেন? এইটাও আমি কমেন্ট করতে চাই না। তবে আমি পার্সোনালি ওনার জায়গায় যদি আমি বসি, আজকে বিএনপির যে অবস্থা, যে খারাপ অবস্থা বলবো বাংলাদেশে, এবং যে খারাপ অবস্থা এই লন্ডন সিটিতে, তারা কোনো জায়গায় একটা মিটিং করতে পারছে না উইদাউট মারামারি, ইফতার মহফিল নিয়েও ছোড়াছড়ি। আমি বলবো যে ফ্রাস্ট্রেশন হয়তো কাজ করতে পারে। কারণ একটা দলের কত বৎসর ধরে একজন সেক্রেটারি পাচ্ছে না তারা, ভার প্রাপ্ত একজন সেক্রেটারির ভারের সেই বোঝা মির্জা ফখরুল সাহেবের জন্য অত কষ্টকর। এগুলো কিন্তু অনেক বিষয় কাজ করে, ফ্রাস্ট্রেশন কাজ করে। আরেকটা বিষয় হলো যে আন্দোলন, বিভিন্ন সময়ে বিএনপির ডাকা আন্দোলন, যেটা গতবার আমরা দেখলাম আমাদের সরকারের শেষ আমলে, এবং এই সরকার শুরুতেই যে আন্দোলনের ডাক, বাজারে কিন্তু এখন মানুষ আন্দোলনমুখী না, মানুষ প্রোগ্রেসিভ। কিছুক্ষণ আগে আমি বলতে চাইছিলাম যে বর্তমান সরকার যে চেয়ারে বসা আছে, ইংরেজিতে একটা বাক্য আছে, চেয়ার মেক্স এ ম্যান অর চেয়ার মেক্স এ পারসন। যদি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে চেয়ারে প্রাইম মিনিস্টার হিসেবে বসা আছে, যদি ওনার মন্ত্রী পরিষদ, যদি বলবো কেন, নিশ্চিতভাবে বলবো যে মন্ত্রী পরিষদ ভালো কাজ করছে, প্রধানমন্ত্রী ভালোভাবে কাজ করছেন, এবং প্রধানমন্ত্রীর যে সুন্দর সুষ্ঠু পরিকল্পনা, সকল পরিকল্পনার একটা ভিশন লাগে আর সাহস লাগে। এটা যেভাবে উনি আগাচ্ছেন, আমি তো বলবো যে বিশ্বের সকল দেশই মোটামুটি ভাবে তাক লেগে গেছে। আমাকে কিছুক্ষণ আগে একজন জিজ্ঞেস করছিল যে বাংলাদেশের অবস্থা বর্তমানে কি। আমি বললাম
যে বাংলাদেশ হ্যাজ বিকাম সো কোয়াইট আফটার এ বিগ টর্নেডো, অর্থাৎ বিরাট বড় একটা সাইক্লোনের পর বাংলাদেশ এখন একটা শান্ত দেশ। আইন শৃঙ্খলা বলবেন, এটা বলবেন, ওটা বলবেন, 16 থেকে 18 কোটি মানুষের এই দেশে আমাদের তো ইনফ্রাস্ট্রাকচারাল আমরা ডেভেলপ না। আমি আইন শৃঙ্খলার বিষয়ে স্পেসিফিক্যালি আসবো, তবে আমি আগস্ট মাসের যে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই, এবং তো এই বিষয়গুলিতে যাওয়ার আগে আমাদের বিরতিতেও যেতে হবে। এবং দর্শক, বিরতিতে আমরা যাচ্ছি, এবং বিরতিতে যাওয়ার আগে আপনারা স্ক্রিনের নিচে একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, যেহেতু একটি বিশেষ অনুষ্ঠান এবং আমরা জানি যে জনাব মাহমুদ সামাদ চৌধুরীর নিজ এলাকার অনেক হাজার হাজার প্রবাসী রয়েছেন যারা তার সাথে আপনারা কথা বলতে চাচ্ছেন এবং হয়তো তার সাথে আপনারা যোগাযোগও করতে চাচ্ছেন। তাদের সবার সুবিধার্থে আমরা সবাইকে আজকে ফোন কল দিতে পারবো না, সেটির ভিত্তিতে আজকে আমরা ইমেল অ্যাড্রেসের ব্যবস্থা করেছি। ইমেল অ্যাড্রেসটি আপনারা নিচে দেখতে পাচ্ছেন, obhimot@chsuk.tv। আমি আবারও বলছি, obhimot@chsuk.tv। আপনারা এখনই যদি ইমেল করেন, আমরা পরবর্তীতে বিরতির পর আপনাদের প্রশ্নগুলি নিয়ে জনাব মাহমুদ সামাদ চৌধুরী এমপির কাছে আমরা প্রশ্ন করব। সেটি আপনার এলাকা ভিত্তিক হতে পারে কিংবা ন্যাশনাল জাতীয় রাজনীতির কোনো গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। আমরা সরাসরি জনাব মাহমুদ সামাদ চৌধুরীকে প্রশ্ন করব এবং তিনি সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। আপনারা ইমেল করতে পারবেন। যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে, বিরতির পর আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই সাথে জনাব মাহমুদ সামাদ চৌধুরী এমপির অভিমত নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। কথা বলছি বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে এবং বিশেষ অভিমত অনুষ্ঠানে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি জনাব মাহমুদ সামাদ চৌধুরী এমপি, সিলেট 3 ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা এবং বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বিরতির আগে আমরা কথা বলছিলাম আগস্ট মাস নিয়ে। আগস্টের শোকাবহ যে ব্যক্তি রয়েছে, ইতিহাস রয়েছে, তার আঙ্গিকে আমরা কথা বলছিলাম। তবে এবং কথা বলছিলাম এই আগস্ট মাস কেন্দ্রিক যে রাজনীতি হয় বাংলাদেশে, বিশেষ করে 21শে আগস্টের গত এক দশকে, গত 2004-এর 21শে আগস্ট থেকে 2014-এর 21শে আগস্ট পর্যন্ত প্রতি বছর এই দিবসটি আমরা পালন করেছি এবং প্রতি বছর একটি বিষয় বারবার সামনে এসেছে। আসলে এর জন্য দায়ী কে? বিএনপি কিংবা 4 দলীয় জোট দায়ী, নাকি এটি তারেক রহমানের কথা মতো কিংবা তিনি আজকেও যে স্টেটমেন্ট দিয়েছেন সেই ভাষ্য মতে যে শেখ হাসিনা আগে থেকেই সেটি জানতেন, অর্থাৎ তিনি অবহিত ছিলেন এই ধরনের একটি গ্রেনেড হামলা বা বোমা হামলা হবে। আপনি এর প্রেক্ষিতে কথা বলছিলেন। আপনি কি মনে করেন যে তারেক রহমান এটি বলছেন কারণ হচ্ছে যে যেভাবে বেগম খালেদা জিয়ার পরিবার কিংবা তারেক রহমানের পরিবারকে যেভাবে এই সরকার আসার পরে হেনস্থা করেছে, বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে এবং তারেক রহমান এবং কোকো রহমানের মামলাগুলি, ও যাকে বিএনপি বলছে যে রাজনৈতিক মামলা, অনেক মামলায় তাদেরকে জড়ানো হয়েছে, এমনকি 21শে আগস্টের মামলাতেও তারেক রহমানকে জড়ানো হয়েছে, যার এখনো তিনি যেটার ফেরারি আসামি। এই বিষয়গুলো কি তার এই ধরনের স্টেটমেন্টে কাজ করেছে কিনা? এইটা কিন্তু আমি আসলে সঠিক বলতে পারবো না, কিন্তু আমি মনে করি যে মনে করেন টোটাল বিএনপি ইজ সাফারিং ফ্রম ফ্রাস্ট্রেশন আমার তাদের দলগত বিষয় নিয়ে। আর 21শে আগস্টের কথা যেটা আপনি বলছেন, বা ধরেন আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে অগাস্ট মাসে যে ওনার জন্মদিবস পালন করেন, মনে করেন আমি মাহমুদ সামাদ চৌধুরী জিয়াউর রহমান সাহেবের মৃত্যু দিবস এ যদি আমার জন্মবার্ষিকী হতো, তাহলে আমি কিন্তু আমার জন্মবার্ষিকী পালন করা ছেড়ে দিতাম। এই কারণে ছাড়তাম যে জিয়াউর রহমান সাহেব একজন সেক্টর কমান্ডার ছিলেন, পরবর্তীতে যেভাবেই হোক উনি রাষ্ট্রের প্রধান হয়েছিলেন। আর বিশেষ করে বঙ্গবন্ধুকে সব পরিবারে মারা হলো, এতজন মানুষ, শেখ রাসেল সহ সবচেয়ে ছোট সন্তান সহ। আমি ওই দিন আমার জন্ম তারিখ পালন করতে আমি কষ্ট পেতাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ম্যাডাম খালেদা জিয়া কিভাবে দেখেন সেটা ওনার বিষয়, কিন্তু জাতি অন্যভাবে দেখে, জাতির একটা শ্রেষ্ঠাংশ। এটা তো সবাই মনে প্রাণে বিশ্বাস করে যে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা জানি না, হয়তো হতো, আল্লাহ করতেন।
কিন্তু এই টোটাল অগাস্ট মাস যখনই আসে তখনই কিন্তু আমাদের সেন্টিমেন্ট একটু ডিফারেন্ট হয়ে যায়। কিন্তু কেন বেগম খালেদা জিয়া তার জন্মদিন 15ই আগস্ট পালন করতে পারবেন না? কেন? মানে 15ই আগস্টে পারবেন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জন্ম না, নিয়েছে। পারবেন, কিন্তু উনি তো রাষ্ট্রের প্রধান ছিলেন, উনি হয়তো আবার ইলেকশনে আসবেন, আবার রাষ্ট্রের দায়িত্ব নিতে পারেন। তো আজকে ধরেন আমি মাহমুদুজ্জামান চৌধুরী আপনাদের সামনে যেভাবে আমি কথা বলছি, আমি যখন হাঁটি এইভাবে স্লো হাঁটি না, এইভাবে স্লো কথা বলি না, কারণ আমার বক্তব্য হলো স্লট হলো 10 মিনিটস, আমি 10 মিনিটসে চাই আমি 20 মিনিটের কথা বলে ফেলতে। ওনারা তো আমাদের মডেল, আমাদের জননেত্রী শেখ হাসিনা, ম্যাডাম খালেদা জিয়া, এখন রওশন এরশাদ, ওনারা তো আমাদের মডেল। জাতি ওনাদের কাছে তো অনেক প্রত্যাশা, অনেক কিছু শিখতে চায়, নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে চায়। আর এই জাতিকে আমরা যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে ওনারাও মডেল হতে হবে, আর আমরা ওনাদের সাকরেদ হতে হবে, ছাত্র হতে হবে, এবং উই হ্যাভ টু চেঞ্জ আওয়ারসেলভস। আমি সংসদেও এইবারও আমি বক্তব্য রেখেছি যে সকল সময়কার সংসদ সদস্য, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ারসেলভস। আমরা যদি নিজেকে নিজে না শুধরাই তাহলে আমরা এখন ট্রান্সপারেন্ট ওয়েতে আমাদের অধিবেশন চলছে, আমাদের ফলোয়ার্স, আমাদের কনস্টিটিউয়েন্টস যারা আছে, কি বক্তব্য দিচ্ছি, ঘুমাচ্ছি না কি করছি, এগুলো কিন্তু তারা দেখে, তারা আবার সাথে সাথে ফোন দিয়ে দেয়, ক্রিটিসাইজ করে। এগুলোর সামনে রেখে আমি বলবো যে এটা না করাই ভালো। তো আপনি বলেছেন যে আপনার সংসদ সদস্যরা বা জনপ্রতিনিধিরা হচ্ছেন রোল মডেল, শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়া, আপনি রওশনের সাথে কথা বলেছেন। কিন্তু আমরা কার কাছ থেকে শিখবো? জনগণ কার কাছ থেকে শিখবে? তারেক রহমান যখন এই কমেন্ট করেন, তারেক রহমান যখন শেখ হাসিনাকে নিয়ে একটি কমেন্ট করেছেন, যে তিনি প্রশ্ন করেছেন, আমি নিশ্চিত নই যে এই শব্দটি আসলে আমাদের অনারে করা ঠিক হবে কিনা, তিনি বলেছেন যে শেখ হাসিনা কি আসলে তাহলে কি কুলাঙ্গারের নেত্রী কিনা। আমি এখনো নিশ্চিত না এটা আসলে আমার বলা ঠিক হচ্ছে কিনা। কিন্তু এই কমেন্টের বিপরীতে জাতীয় নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুর মতো ব্যক্তিবর্গ যেভাবে তারেক রহমানকে আক্রমণ করে কথা বলেছেন, কিংবা যে ভাষায় তারেক রহমানকে আক্রমণ করেছেন, হয়তো অনেকের কাছে তারেক রহমান তার সন্তানের বয়সী হতে পারেন। তো সেটি আপনি তোফায়েল আহমেদ কিংবা আমির হোসেন আমুর কাছ থেকে যে বক্তব্য আমরা শুনলাম, আপনি সেই দলের একজন নেতা এবং আপনার নেতারা যে ভাষায় কথা বলেছেন, তো আপনি কার কাছ থেকে শিখবেন, আর আপনার পরের প্রজন্মই বা কার কাছ থেকে শিখবে? শুনেন, এখানে একটা কথা হলো কি, আমি যেটা বলি সেটা হলো যে আমার ছোট ভাই বা আমার ভাতিজা, সে যদি এরকম একটা কথা বলে ফেলে আর আমি একেবারে বুবার সর্দার হয়ে আমি চলে গেলাম, এটাও কিন্তু মানুষ চায় না। মানুষ চায় যে একজন শাসন করুক। আপনি গিয়ে দেখেন যে ছোটবেলায় আমাদের তারেক রহমান সাহেব কতবার তোফায়েল সাহেব বিভিন্ন জায়গায় সাক্ষাৎ হয়েছে, ভাতিজা বলেছেন, আমির হোসেন আমু সাহেব বলেছেন, তারা হলো পলিটিক্যাল ইনস্টিটিউশন। তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, রাজ্জাক সাহেব, এরা কোথায় আর আমি কোথায়? না, কিন্তু আমি নিশ্চিত আপনি অত্যন্ত শ্রদ্ধা বলে তাদেরকে বলছেন, কিন্তু এই শ্রদ্ধাভাজনদের মুখ থেকে যখন তারেক রহমানের মতো একজন সন্তান তুল্য একজন বয়সী একজন রাজনীতিবিদ সম্পর্কে এই রিয়াকশন আমরা দেখি, তখন আমরা কার কাছে যাব বা আমরা কার কাছ থেকে শিখবো? আসলে তো এটা তো আমাদের দুর্ভাগ্য। আমি বা বলবো কেন, আর ওনারাই কমেন্ট না করে যাবেনই বা কোথায়? আমাদের নেত্রী যদি সরাসরি কমেন্ট করে, তার মানে কি বলতে যাচ্ছেন যে তারেক রহমান একটি ইট ছুঁড়েছে, তোফায়েল আহমেদ এবং আমির হোসেন আমি সেটার পাটকেলটি ছুড়লেন? না, এটা আমি বলবো না, এটা আমি ইটও বলবো না, পাটকেলও বলবো না। একজন মাননীয় সিটিং প্রধানমন্ত্রীকে একজন কুলাঙ্গারে বলে ফেলবে বা কিছু করবে, সেটা তো হয় না। আমি ভদ্রলোক হিসাবে মানতে পারি না আর কি। তাহলে রিয়াকশনটা তো ভদ্র হতে পারতো, নাকি রিয়াকশনটা কি ভদ্র হবে? আপনি বলতে চাচ্ছেন যে তারেক রহমান যদি আপনার কথা মতো যদি এটি ভদ্রলোকের কথা না হয়ে থাকে, যে রিয়াকশনটি হয়েছে সেটিও ভদ্র ছিল? আপনি দেখেন না, আমি তারেক রহমান সাহেব আমার চেয়ে বয়সে কত কম হবে আমি জানি না, তবে তো মনে হয় ধরেন 18 থেকে 20 বছর কম হবে।
আপনি আপনি এত বয়সে না, তারেক না, রহমানের আমি বললাম 48 49 এর কাছাকাছি, সুতরাং আপনি 48 49 হলে তো মোটামুটি ভাবে 18 হবে না, তবে 10-12 বছর তো হবে। আচ্ছা, আমি বলবো যে আমিও কিন্তু উনার জিয়াউর রহমান সাহেবের ছেলে হিসাবে নয়, তারেক জিয়া হিসাবে নয়, একটা পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি জেলা আওয়ামী লীগের একজন ভাইস প্রেসিডেন্ট। জি, আমার চেয়ে উনি মানে দলীয় প্রটোকল কিন্তু অনেক বেশি। অবশ্যই। আমি সংসদ সদস্য, উনি নয়, সেখানে আমি বেশি। এরপরেও কিন্তু আমি এমন একজন মানুষ যে আমি কাউকে ছোট করে দেখতে চাই না, কারণ আমাদের বয়স হয়ে যাচ্ছে। দে আর দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি। তারেক জিয়া সাহেব বলেন আর আমাদের সজীব ওয়াজেদ জয় বলেন, পুতুল বলেন, তারা কিন্তু দেশ নিয়েই ভাবছে। এটাই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। তারা সকলে কিন্তু বাংলাদেশ নিয়ে ভাবছে। তারা ভাবছে না যে আমরা কোনো এক্সাইলে চলে যাব, অন্য বিদেশে গিয়ে বসবাস আমরা স্থাপন করে ফেলবো। তারা দে আর থিঙ্কিং অ্যাবাউট বাংলাদেশ। এর জন্য আমার কিন্তু মায়া হয় তাদের প্রতি, যে তাদেরকে আমরা সুযোগ দেওয়া। এবং আমি মনে করেন আমার মধ্যে যদি অনেক ভুল ত্রুটি আছে, আমি আমার কর্মীদের নেতাদেরকে বলি আমার ভালো দিক আপনি আমাকে বলবেন না, আমার খারাপ কি আছে এটা বলেন, কারণ আমি শুধরাইতে চাই। তো এইভাবে আমরা সকলেই করাটা ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা এবার আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আইন শৃঙ্খলা বর্তমানের সবচেয়ে বেশি আলোচিত ঘটনা, বিশেষ করে আইন শৃঙ্খলার নামে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে গত কয়েক মাস, বিশেষ করে এই সরকার আসার পরে চৌধুরী আলম কমিশনার নিখোঁজ হওয়ার থেকে শুরু করে ইলিয়াস আলী গুম হওয়া থেকে শুরু করে সর্বশেষ যে প্রবাসী বিএনপি নেতা জনাব মুজিব, যিনি গুম হয়েছিলেন বলে খবরে প্রকাশিত হয়েছে, আবার তিনি পরে মুক্তিও পেয়েছেন এবং তিনি এখন মোটামুটি মুক্ত জীবনই পার করছেন। একটি আতঙ্কের দেশ হিসাবে বাংলাদেশ প্রবাসীদের কাছে এখন, যে কে কখন গুম হয়ে যাচ্ছে, কে কখন হারিয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারীর নাম নিয়ে র্যাব বা পুলিশ বা অন্য কোনো সংস্থা এসে মানুষদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং পরবর্তীতে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং এইসব বিষয়কে কেন্দ্র করে, এইসব বিষয়কে নিয়ে বাংলাদেশে গতকালকে আন্তর্জাতিক গুম দিবস পালন করা হয়েছে, যেটি আন্তর্জাতিক ইউনাইটেড নেশন স্বীকৃত একটি ডে। সেখানে যারা গুম হয়েছেন বা যারা ভুক্তভোগী, তাদের পরিবারবর্গ, তাদের অসহায়ত্বের কথা, রাষ্ট্র কর্তৃক একটি ব্যক্তির উপরে যে আক্রমণ, সেই আক্রমণের প্রতিফলন তাদের সন্তানের উপর যেভাবে পড়ছে, তার প্রতিচ্ছবি তারা সেখানে তুলে ধরেছেন। কেন হচ্ছে বাংলাদেশে এটি? এটা আমাদের দেশ এবং জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। আসলে কারা করছে? যেমনটি 21শে অগাস্টে গ্রেনেড হামলা এই জাতির জন্য একটা দুর্ভাগ্যজনক ঘটনা, তেমনটি 500টা বম বিএনপির আমলে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় ফুটলো, এটাও দুর্ভাগ্যজনক ঘটনা। এবং পাশাপাশি এই যে গুম হত্যা যেটা বলছেন, এগুলো দুর্ভাগ্যজনক ঘটনা। কথাটা হলো যে এই রাষ্ট্রকে অকার্যকর এবং একটা তালেবান রাষ্ট্র হিসাবে বানানোর পরিকল্পনা কারা করেছিল, 10 ট্রাক অস্ত্রের ব্যাপারটা কারা করেছিল, এই সমস্ত জিনিসগুলোকে আপনি একটা সাইডে আজকে রাত্রে অ্যানালাইসিস করেন, আরেকটা সাইডে অ্যানালাইসিস করেন যে এটা কারা করতে পারে, হিসাব কিন্তু মিলাতে পারবেন। সরকার একটা জিনিস খেয়াল রাখবেন, সরকার কোনো সময় চায় না তার রাষ্ট্রকে আনস্টেবল করতে। ইম্পসিবল, আই ডোন্ট বিলিভ দ্যাট। যারা গুম হয়েছেন কিংবা যারা নিখোঁজ হয়েছেন, সব তথ্য মতে যতগুলি পরিসংখ্যান হয়েছে বা পত্রপত্রিকা যেগুলি এসেছে, সব মেজরিটি হচ্ছেন আপনার বিরোধী দলের নেতাকর্মী, বিএনপির কিংবা জামাত শিবিরের নেতাকর্মী বা যারা বিরোধিতা করতেন সেই সব দলের নেতাকর্মী যারা নিখোঁজ হয়েছেন বা কিংবা গুম হয়েছে। এটা হতে পারে, আবার এটা হতে পারে আভ্যন্তরীণ কোন দলের কারণ। তো রাষ্ট্রের দায়িত্ব তো সেই আভ্যন্তরীণ কোন দলেই হোক কিংবা অন্য কোনো কারণে হোক, সেটি তার পরিবারকে জানানো যে এই কারণে তিনি গুম হয়েছেন বা এই কারণে খুন হয়েছেন, এই কারণে তার লাশ পাওয়া যাচ্ছে না। এটার যখনই একটা মানুষ গুম হয় বা পাওয়া যাচ্ছে না, সাধারণত একটা জেনারেল ডায়েরি করা হয়। এই জেনারেল ডায়েরি না করা পর্যন্ত কিন্তু পুলিশ জানে না যে সে গুম হয়েছে না হারিয়ে গেছে না মারা গেছে। জেনারেল ডায়েরি করতে হয়। এবং আমার জানা মতে জেনারেল ডায়েরি যখনই করা হয় তখন থেকে কিন্তু পুলিশ অ্যাক্টিভ হয়। এবং যদিও আমরা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট ইনফরমেশন টেকনোলজিতে আমরা আপনাদের তুলনায়, ব্রিটেনের তুলনায় তো কিছুই না,
ইভেন দেন আমরা এই যে উন্নত বিশ্বের সাথে যে আমাদের যে মিলন যে জায়গায়, সেখানে তো আমরা অনেক বিহাইন্ড। আমরা আমাদের টেকনোলজি, পুলিশ র্যাব যারা আছে তাদেরকে টেকনোলজিক্যালি আরো সাউন্ড করতে হবে। এবং বহু কষ্টে কিন্তু এই যে এখন আমাদের কিছু ইকুইপমেন্টস গিয়েছে যেগুলোতে এই যে মোবাইল ট্র্যাকিং করে ক্রিমিনালসদেরকে ধরা যায়। এখন অনেক জিনিস তো অনেক জায়গায় আভ্যন্তরীণ কোন্দল হতে পারে, অনেক জিনিস দেখা যায় পারিবারিক কোন্দল হতে পারে। আর একটা সুন্দর জিনিস হলো যে গুম হত্যার কথার নামে অনেক জিনিস হয়ে যাচ্ছে, দেশে হয়ে যেতে পারে। কিন্তু আমি যতটুকু জানি যে আমার সরকার বদ্ধপরিকর, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট যাদের সাথে আমরা মিলেমিশে, অন্তত আমি একজন, আমাদের আইন শৃঙ্খলা মিটিংয়ে আমরা খুবই কাজ করি এবং আমরা সব সময় তাদেরকে পরামর্শ দিই এবং বিভিন্নভাবে তাদেরকে ধরার আপ্রাণ চেষ্টা চলে। কিন্তু মনে রাখতে হবে আপনাদের যে এখন পর্যন্ত বাংলাদেশের এই সরকার আসার পরে প্রায় সকল পুলিশ স্টেশনে আমরা একটা করে ভেহিকল অর্থাৎ পিকআপ পুলিশের জন্য দিতে পেরেছি। কিন্তু আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশনে আরো পিকআপ লাগে, পুলিশ ফোর্সের জন্য মোটরসাইকেল লাগে, তারা মুভ করবে কিভাবে, এগুলো কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে করতে হবে। কারণ আমরা যে সরকার 2008 সালে গঠন করলাম, আমাদের তো মনে হলো যে একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে গিয়ে আমরা সরকার গঠন করলাম এবং সেইখান থেকে আমরা আজকে কিন্তু আস্তে আস্তে আসছি। এবং হুট করে যদি আমরা মনে করি যে আমরা একবারে ইউরোপ হয়ে যাব, আমেরিকা হয়ে যাব, পারা যাবে না। কারণ আপনারা দেখেছেন, সেটি আমি আপনার কাছ থেকে বিশ্বাস করলাম যে এটি মেনে নিতে হবে আমাদের, যে আমাদের সাথে আসলে ইউরোপের তুলনা চলে না বাংলাদেশের সাথে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা দেখলাম যে জামাত শিবির যে আন্দোলন করার ফলে যে তাণ্ডব চালিয়েছিল বাংলাদেশে, যে পত্রপত্রিকাতে যে বিষয়গুলি এসেছে বা সরকার যেটিকে তাণ্ডব বলছে, যে কারণে অনেক আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আক্রান্ত হয়েছেন কিংবা পুলিশ সদস্য অনেক আক্রান্ত হয়েছেন, যেটিকে সরকার অভিযোগ করছে যে জামাত শিবির সেটি আক্রমণ করেছে বা বিএনপি আক্রমণ করেছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন। তিনি সেই সব স্বজন হারাদের পাশে থেকে তিনি আবেগে আপ্লুত হয়েছেন, তিনি কেঁদেছেন, মানুষকে কাঁদিয়েছেন, মানুষও কেঁদেছে। কিন্তু আমরা প্রধানমন্ত্রীকে দেখলাম না। যারা গুম হয়েছে তারাও তো স্বজন হারা, যারা তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছে তারাও তো স্বজন হারা। প্রধানমন্ত্রীকে কিন্তু আমরা দেখলাম না তাদের পাশে এসে দাঁড়াতে। ভালো কথা, কিন্তু ম্যাক্সিমাম গুম আমি বলবো, কিছুদিন আগে আমার কনস্টিটিউয়েন্সিতে 2টা গুম হলো। জিডি এন্ট্রি আমি করালাম, সারা বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টকে আমি একেবারে পাগল করে তুললাম। পরে 2 মাস পরে ওই ছেলেটাকে পাওয়া গেল। সে কিছু টাকা আরেকজনের কাছ থেকে ধার নয়, তার কিছু টাকা নিয়েছিল, নিয়ে 1.5 লাখ টাকা নিয়ে সে গুম। অর্থাৎ সাজানো গুম আপনি বলছেন? হ্যাঁ, সাজানো গুম। হ্যাঁ, সাজানো গুমের কথাও আমরা পত্রপত্রিকাতে আসছে, কিন্তু সেই সাজানো গুমগুলো কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। যারা সাজাচ্ছেন তারা কিন্তু পরে এখন এই যে মুজিব সাহেব কাউন্সিলরের কথা বললেন, ওইখানে তিনি একজন প্রবাসী বিএনপি নেতা, উনি গুম হয়েছেন। এখন তো ওইখানে গিয়ে প্রধানমন্ত্রী গিয়ে ওখানে কান্নাকাটি করার কোনো, যারা ফিরে এসেছেন তাদের কথা তো ভিন্ন, কিন্তু যারা ফিরে আসেননি এবং যাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রধানমন্ত্রী তো সব জায়গায় যেতে পারবেন না, কিন্তু আমাদের দলীয় সিনিয়র নেতৃবৃন্দ বা আমাদের কেউ জাননি। বরং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে এগুলিকে গুম না বলে বলা উচিত অপহরণ। এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিভিন্ন কারণে যারা নিখোঁজ হয়ে যাচ্ছেন, এইগুলোকে গুম না বলে বলা উচিত অপহরণ। বেশিরভাগ ক্ষেত্রেই তো অপহরণ। এখন অপহরণ কারা করছে? এটি কি দলীয় লোকজন করছে, বাংলাদেশের সন্ত্রাসীরা করছে? আমি যেটা বলবো যে সরকার তার রাষ্ট্রকে আনস্টেবল করতে চাইবে না, কোনো সরকার চাইবে না। আজকে ব্রিটেনের সরকার আছে, সে কি চাইবে যে তার একটা রেলওয়ে স্টেশনে গিয়ে একটা বম মেরে সেখানে একটা আনস্টেবল করার জন্য? না, এটা একটা ফোর্স, একটা থার্ড পার্টি, একটা ফোর্থ পার্টি, তারা দেশকে যারা অকার্যকর, অশান্ত করতে চায় তাদের মোটিভেশন থাকতে পারে এই গুম এবং অপহরণের পেছনে। হ্যাঁ, সবকিছুতে থাকতে পারে। তাহলে এটি নিশ্চিত করার দায়িত্ব কার? এটি যেন না হয়। না, সবকিছু নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। আমি আমার সংসদীয় বক্তৃতা, আমি অন্য প্রসঙ্গে এইটার রিলেটেড একটু আমি বলতে চাই। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আপনারা জানেন, ইট ওয়াজ এ থ্রাইভিং ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এখন কি সেটি? বলছি, জি বলুন। আমি বলবো যে বিদেশিদের পরিকল্পনা মাপে এবং এই রাষ্ট্র গার্মেন্টসের দিকে পিছিয়ে যাক, অর্থাৎ উন্নয়নের দিকে পিছিয়ে যাক বলেই রানা প্লাজার মতো এই দুর্ঘটনা আমি সংসদে বলেছি এবং এটা আমার রেফারেন্সে রয়েছে। এবং আমি মনে করি যে বাংলাদেশের বিরুদ্ধে গার্মেন্টসের অন্যান্য দেশের একটা ষড়যন্ত্র আছে
এবং এখানে গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার একটা পরিকল্পনা আছে। খেয়াল করেন কথাটা। অন্যান্য দেশের? হ্যাঁ, অন্যান্য দেশের। যার ফলশ্রুতিতে আমরা কিন্তু এখন গার্মেন্টসের 4র্থ স্থানে আছি। গতবার আমি আপনার এখানে যখন টিভি ইন্টারভিউ দিই তখন আমরা 2 নম্বর স্থানে ছিলাম। আমাদের ধাপ পিছিয়েছে। হ্যাঁ, পিছিয়েছে, আরো পিছানোর সম্ভাবনা আছে। কারণ এই যে যেগুলো ষড়যন্ত্র কমপ্লায়েন্স নিয়ে যেগুলো চলছে, আমি কিন্তু মূল জায়গায় চলে আসবো আবার। কমপ্লায়েন্সের যে বিষয়গুলো আসছে, বিদেশি চক্র যেভাবে আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, আলটিমেটলি দিস ইন্ডাস্ট্রি উইল সর্ট অফ ইন দ্য ভার্জ অফ কোলাপস। ঠিক সেই ক্ষেত্রে আমি যদি বলি যে আমার রাষ্ট্র, আমার সরকার, আমার সরকারকে কোনো মহল অকার্যকর করার জন্য বা ফেইলিয়ার সরকার হিসেবে দেখানোর জন্য তারা এটা করতে পারে। বিদেশি চক্র হতে পারে, দেশি চক্র হতে পারে, কিন্তু কোনোভাবেই আমি মানব না যে আমি সরকার হয়ে আমি একজনকে এইভাবে গুম করে ফেলবো, হত্যা করে ফেলবো। 1 ইনসিডেন্ট 2 ইনসিডেন্টস মেবি, কিন্তু এইভাবে হতে পারে না। কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে যারা গুম হচ্ছেন কিংবা যারা নিখোঁজ হচ্ছেন বা অপহৃত হচ্ছেন তারা সবই বিরোধী দলের নেতাকর্মী। এটা হইতে পারে, কোনো সময় দেখা যায় যে একটা হওয়ার পরেই গিয়ে ক্লেম চলে আসে যে এটা বিরোধী দলের, কিন্তু বাস্তবে গিয়ে দেখা যায় ছাত্রলীগের ছেলে আছে। আমাদের এরকম বুড়ি বুড়ি এক্সাম্পল আছে। আমাদের অনেক ইমেল এসেছে, আমরা সেসব ইমেল থেকে আমাদের যারা সম্মানিত কলার যারা ইমেল করেছেন, আমরা আপনাদের সবার ইমেল পড়ার চেষ্টা করব। প্রায় অনেকগুলি ইমেল এসেছে এবং সেই ইমেলগুলি আমরা এখন দেখার চেষ্টা করছি, এবং যে ইমেলগুলিতে কিছু স্থানীয় বিষয় এসেছে এবং একই সাথে জাতীয় রাজনীতিরও কিছু বিষয় এসেছে। আমরা প্রত্যাশা করছি আমরা সেই ইমেলগুলি এখনই আপনার উদ্দেশ্যে পড়ে শোনাতে পারবো। জনাব আব্দুল মান্নান, SM এনামুদ্দিন, তারিকুল ইসলাম একজন ইমেল করেছেন, সালাম এমপি স্যার, হাউ আর ইউ, আই হোপ ওয়েল, হাউএভার আই ওয়ান্ট টু নো হোয়াট ফেঞ্চুগঞ্জ এবং মিরগঞ্জ রোডের কথা তিনি জানতে চেয়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী সেগমেন্টে কথা বলবো এবং সেই কাজটি আপনারা কখন শেষ করবেন ফেঞ্চুগঞ্জ এবং মিরগঞ্জ, এই বিষয়টি নিয়ে আমরা পরে কথা বলবো। শাহজাহান, জনাব শাহজাহান ইমেল করেছেন এবং তিনি লিখেছেন, হেলাল ইসলামও ইমেল করেছেন এবং শাহজাহান লিখেছেন যে ডেভেলপিং প্ল্যান গহরপুর এরিয়াতে দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে তিনি কথা বলেছেন। অর্থাৎ লোকাল কিছু প্রশ্ন এসেছে, জাতীয় যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি আমরা করব, তবে তার আগে আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে এবং বিরতির আগে আমি আরো 2-1টি কথা ন্যাশনাল বিষয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে শিক্ষা। আপনি নিশ্চয়ই জানেন যে সিলেট সহ সম্ভবত সিলেট পরপর 3বার বাংলাদেশের যে শিক্ষা বোর্ডের ক্রমতালিকায় পরপর 3বার সিলেট প্রথম স্থানে আছে এইচএসসি এবং এসএসসি রেজাল্টের কারণে। পরপর বেশ কয়েক বছর বিশেষ করে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী হওয়ার পর থেকে বাংলাদেশের শিক্ষার হার 70%, 80%, 90% উপরে ছাত্রছাত্রীরা পাশ করছে। বিদেশ থেকে আমরা প্রবাসী থেকে দেখি, তখন আমাদের এই খবরগুলি ছেলেমেয়েদের উচ্ছ্বাস দেখে আমাদের অত্যন্ত ভালো লাগে যে বাংলাদেশের ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে এবং একই সাথে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হওয়ার কারণে তাদের মেধার বিকাশ ঘটাতে পারছে, এইটি দেখে আমাদের ভালো লাগে। কিন্তু যখন এক্সপার্টরা, মোহাম্মদ জাফর ইকবালের মতো এক্সপার্টরা কিংবা আরো যারা শিক্ষাবিদ রয়েছেন তাদের মতো এক্সপার্টরা যখন শিক্ষা ব্যবস্থার এই যে বিশাল একটি অবস্থান নিয়ে প্রশ্ন করেন যে এটি আমাদের মেধাহীনতার দিকে নিয়ে যাচ্ছে, যারা পাশ করার কথা না সহজ ভাষায় তারাও পাশ করছে, যারা A+ পাওয়ার কথা না তারা A+ পাচ্ছে, অর্থাৎ যারা আরো সহজ কথায় যদি বলি শুনতে অত্যন্ত খারাপ লাগবে, অর্থাৎ মেধাহীনরা যাদের কম যোগ্যতা রয়েছে সঠিক মার্কস পাওয়া, তারা সেই মার্কসটি পাচ্ছে এবং পাশ করে আমাদের কলেজ এবং ইউনিভার্সিটি গুলার যে কম্পিটিশন রয়েছে সেই কম্পিটিশনের পরবর্তীতে তারা যে টিকতে পারছে না এবং এর মাধ্যমে আরেকটি ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে সারা দেশে। এই বিষয়ে আপনার কি বক্তব্য? শুনেন, আপনারা তো জানেন আমি লেখাপড়া করেছি এই দেশে সিন্স 1972। আমাদের ব্রিটেনের এখনো মনে হয় আছে যে 1 to 10 ক্লাস প্রমোশন, ঠিক না, অটো প্রমোশন। তো আমি একবার আমার ইকোনমিক্স টিচারকে, যখন আমি বড় হলাম, ইকোনমিক্স টিচারকে জিজ্ঞেস করলাম যে এই অটো প্রমোশনের সিস্টেমটা কি। তখন উনি আমাকে বোঝালেন যে দেখো, তখন ও লেভেল ছিল, যে ও লেভেলে গিয়ে আমরা এখানে একটা ছাঁটাই হবে, ঝরে পড়া হবে। এই ঝরে পড়ারা শ্রমিক হবে, লেবার ক্লাস হবে, ডাস্টবিন ম্যান হবে, ব্রিটিশ লেল্যান্ডে কাজ করবে।
ও লেভেল থেকে সে ভালো রেজাল্ট করে এ লেভেলের দিকে যখন আগাবে, তখন তার এ লেভেল পড়ার ক্যাপাসিটি আছে দেখি আমি তাকে নেব। আর এ লেভেলে গিয়ে আমরা আবার ঝরাবো। সেইখান থেকে ইউনিভার্সিটিতে যারা যাবে, আঁকা একটা ফর্ম ছিল সেই সময়, আঁকা ফর্ম ফিল আপ করে পাঠাইলাম আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে, অফার আসলো, সেই অফার যদি ম্যাচ করতে পারি তাহলে সেই ইউনিভার্সিটিতে স্থান পেলাম। বাংলাদেশে কিন্তু ক্লাস এক্সাম হিসাবে আগানো হয়, এবং এই যে আমাদের ক্লাস 5-এর সমাপনী পরীক্ষা, যেটা সময় লাগবে কিন্তু এই সিস্টেমকে নিয়ে যেতে। আমরা গিয়ে 10-এ একসাথে গভর্নমেন্ট হাই স্কুলে পরীক্ষা দিলাম, হাঁটু তখন কাঁপা। এখন দেখা যায় যে ক্লাস 5-এর এই বাচ্চারা ক্লাস 5 থেকে সেই সমাপনী পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করছে। এইটে গিয়ে জেএসসি পরীক্ষায় সে একা যাচ্ছে, আগে মা বাপকে নিয়ে গেছে, এখন সে একা যাচ্ছে। এসএসসিতে পুরোপুরি একা যাচ্ছে, সাহস বাড়ছে তার। ঠিক এইভাবে আমরা কিন্তু 5, 8 এবং 10-এ ট্রেনিং দিয়ে আমরা উপরে উঠাচ্ছি। এই সেশনটা, ট্রেনিং সেশনই তো স্টার্ট হয়েছে আমাদের নবম জাতীয় সংসদের আমল থেকে। অর্থাৎ আমাদের ক্লাস 5-এর তখনকার যে প্রোডাকশন যেগুলো আমরা দিচ্ছি, ওইগুলোই আগামী দিনে আমাদের দেশ লিড করবে বলে আমাদের ধারণা। মাঝখান থেকে যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় যেগুলো এসছে, সেগুলো তারা যখন এখন ভালো কলেজে যাচ্ছে, যেমন আমার দক্ষিণ সুরমা কলেজে আমরা সায়েন্সে নিয়েছি 4 আর আর্টসে নিয়েছি 3.5। গত বছর 600 জন ভর্তি হয়েছিল, এবার মাত্র 350 জন। অর্থাৎ সেখানে আমি একটা ঝরে পড়ানোর একটা সিস্টেম করেছি। আর না হয় কিন্তু আমার দেশের মধ্যে কৃষি খাতের শ্রমিকের অভাব হচ্ছে, অন্যান্য খাতের শ্রমিকের অভাব হচ্ছে। তাহলে আলটিমেটলি এই মুহূর্তে নুরুল ইসলাম নাহিদ সাহেব উনি ঝরে পড়াটা চান না, ধরেন উনি চান না, কিন্তু আলটিমেটলি আপনার কলেজ যখন অতটা সিট আছে এর বেশি নিতে পারবে না, তখন কিন্তু ঝরে পড়বে। তখন এখন যে গ্রাজুয়েশন করা, মাস্টার্স করার যে সবাই করে ফেলতেছে, এটা কিন্তু ঠিক না। এখন কিন্তু ভেরি স্ট্রিক্ট, খুব কঠিনভাবে আগাচ্ছে প্রত্যেকটা কলেজ, ইভেন গ্রামীণ কলেজ যেগুলো আছে কলেজিয়েট, সেগুলো কিন্তু ওইভাবে আপনার ওই যে আমার পুরোপুরি মনে আছে, আমরা যখন বাংলাদেশে এসএসসি করি তখন মনে আছে যে 30 মার্ক 33 পেতে হতো, 30 পেলে কিন্তু 3 গ্রেসে দেওয়া হতো। তাহলে ওই যে থার্ড ডিভিশন যেটা সেইভাবে করা হতো, সেইভাবে যদি কিছু এখনো যে ওই যে আপনার যে সি বা ডি যারা করছে সেগুলো সেই ক্যাটাগরির হতে পারে, কিন্তু আপনার কলেজের জন্য তো আপনি ক্যাটাগরি বেছে নেবেন। কিন্তু আপনি যখন গ্রেসে 33 মার্ক পেয়েও কিন্তু পাশের হার 40 ভাগ হতো না নেশন ওয়াইড। সেই সময়টিও সেই সময় তো ছাত্র ছিল না, বিস্ফোরিত এই বাংলাদেশ না। ভাগের আপনি যখন পার্সেন্টেজ করবেন তখন তো ছাত্র এক্সাম কত দিয়েছে সেটি মুখ্য নয়, কত পার্সেন্ট পাস করেছে সেটি মুখ্য। এমনকি আমরাও বেশি দিন আগে না, 2002-এ যখন আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, তখন মাত্র সিলেট বিভাগে 27 ভাগ এইচএসসিতে পাস করেছে। এইটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়, ভালো কথা বলছেন। আপনি যখন এখানে লেখাপড়া করেন তখন ছাত্রের সংখ্যা মানে রাষ্ট্রের নাগরিকের তুলনায় কম ছিল। আমি আমার দক্ষিণ সুরমার কথা বলি, আমার দক্ষিণ সুরমায় শিক্ষার হার ছিল আজকে থেকে 16 বছর আগে 39%, আর এখন তা হলো 85%। কারণ এই নতুন প্রজন্মের অভিভাবকরা তাদের সন্তানদের জন্য শিক্ষা চায়, যার জন্য বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন এটি এই গত 5-6 বছরে বাংলাদেশ এমন একটি সিস্টেম ডেভেলপ করেছে বা মানুষের মধ্যে এমন বেশি সচেতনতা বেড়েছে যে যার কারণে শিক্ষার হার ডাবল হয়ে গিয়েছে? ইয়েস, এটি আপনি নিশ্চিত? টু বি মোর অ্যাকুরেট এন্ড প্রিসাইজ আই উইল সে ইয়েস। কারণ এটা তাহলে কেন শিক্ষাবিদ যারা পণ্ডিত তারা কেন এত হাহুতাশ করছেন, কিংবা তারা কেন এত কনসার্ন এই বিষয়টি নিয়ে? না, তাদের কনসার্ন এইটাও আমাদের দরকার আছে, কারণ তারা যে কথাগুলো বলবেন তারা কিন্তু গবেষণার আলোকে কথা বলবেন, এবং সেটাকে আমার সরকার বলেন আর আমাদের শিক্ষামন্ত্রী বলেন, আমরা এটাকে আমলে নিতে হবে। যারা অভিযোগ করেন যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রী নিজের ক্রেডিট বাড়ানোর জন্য, নিজেকে সফল দেখানোর জন্য এই পাশের হার শিক্ষকদেরকে দিয়ে অনেকটা জোর করে মার্কস দেওয়াচ্ছেন বেশি বেশি, এই অভিযোগের বাস্তবতা কতটুকু? আমি এটাকে রিজেক্ট করি। কারণ আপনি বলছেন রাষ্ট্র, আর দেশে বলছে সিলেটকে নাম্বার 1 দেখানোর জন্য উনি এটা অভিনব একটা প্রচেষ্টা। আসলে কিন্তু তা না। অনেকে বলছে যে এটা এক্সট্রা মার্ক দিয়ে দেওয়া হচ্ছে সিলেটকে 1 নম্বরে দেখানোর জন্য। সিলেট যেবার ফার্স্ট হয়, এর আগের রেজাল্ট তার কিন্তু খুব খারাপ ছিল।
খারাপ হওয়া মানে এসএসসি তে খারাপ করেছে, ফেল করেছে, সে ডাবল এসএসসি দিয়েছে বলে হঠাৎ করে আমাদের রেজাল্ট ভালো হলো। অসংখ্য ধন্যবাদ জনাব চৌধুরী। আমরা বিরতিতে যাব, বিরতির পর দর্শক মণ্ডলী আমরা প্রমিস করছি আপনারা যেসব ইমেল করেছেন স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা এখনো ইমেল করতে পারবেন। সেই ইমেলে আপনারা ইমেল করবেন আপনাদের জাতীয় রাজনীতি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারবেন। স্থানীয় কোনো বিষয় নিয়ে যদি আপনারা তার কাছে প্রশ্ন রাখতে চান সেটিও আপনারা করতে পারবেন। আমরা প্রত্যাশা করছি সবগুলি ইমেইলই আপনাদেরকে পড়ে শোনাবো। যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে, আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছি এবং কথা বলছি বিশেষ অভিমত অনুষ্ঠানে জনাব মাহমুদুল সামাদ চৌধুরী এমপি, ফেঞ্চুগঞ্জ 3 সিলেট 3 ফেঞ্চুগঞ্জ দক্ষিণ সুরমা এবং বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত সংসদীয় আসন। জনাব চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের এই সেগমেন্টের সময় খুব কম। আমরা জানি যে আপনার কনস্টিটিউয়েন্সির অনেক লোকজন এখানে আছে যারা আপনাকে সমর্থন দিয়েছেন ইলেকশনের আগে এবং পরে। তাদের অনেক বিষয় কিছু জানার আছে আপনার কাছে, বিশেষ করে তাদের স্থানীয় যে বিষয়গুলি রয়েছে, স্থানীয় উন্নয়নমূলক বিষয় রয়েছে, স্থানীয় শিক্ষা দীক্ষা বা স্থানীয় কর্মসংস্থানের বিষয় রয়েছে। আপনি আমাকে খুব সংক্ষেপে বলবেন যে আমরা জানি যে সিলেট 3-এ আপনার কনস্টিটিউয়েন্সিতে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি প্রজেক্ট শাহজালাল সার কারখানা হতে যাচ্ছে। এটির বর্তমান অবস্থা কি? এটি আসলে কবে শেষ হতে যাচ্ছে বা বর্তমান পরিস্থিতি কি আছে সেখানে? আসলে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি এটা নিয়ার এনাফ $1 বিলিয়ন অর্থাৎ প্রায় 8,000 কোটি টাকার মতো এই প্রজেক্টটা। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ইলেকশনের আগে একটা ভিডিও কনফারেন্স হয়েছিল এবং আমি দাবি করেছিলাম এবং আমার এলাকার মানুষকে বলেছিলেন যে আপনারা যদি তাকে পাশ করায় দেন ঠিক আছে, আমি শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি দেব। তো গত 2.5 বছর আগে এটার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। অনেকে বলেছিল এটা হবেই না। এখন কিন্তু আমাদের সব মেশিনপত্র সেখানে চলে এসছে, ইনস্টলেশন আমরা এই মুহূর্তে মনে হয় 90% আমাদের শেষ হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসে আমরা ট্রায়াল প্রোডাকশনে যাওয়ার আশা রাখি এবং জুনের ভিতরে আগামী জুন 15-তে আমরা সেটার কমার্শিয়াল প্রোডাকশনে যাব। এটাতে হবে আমাদের 6 লক্ষ মেট্রিক টন ইউরিয়া সার। এখানে উল্লেখ করা যেতে পারে যে আমাদের বর্তমান যেটা এশিয়ার বৃহত্তম ফার্টিলাইজার ফ্যাক্টরি ছিল এনজিএফএফ, সেটার বর্তমান প্রোডাকশন 25-30। এনজিএফএফটা কি বাংলাদেশে? হ্যাঁ, ওই পুরানো সার কারখানা ফেঞ্চুগঞ্জে। তো সেটা এখন প্রোডাকশন দিচ্ছেই না বললে চলে। আর ওইটার ক্যাপাসিটি ছিল 1961-এ উদ্বোধন হয়েছিল, ক্যাপাসিটি ছিল 1 লক্ষ মেট্রিক টন, আর বর্তমানটা হলো 6 লক্ষ মেট্রিক টন সার। এটা আমাদের সিলেটবাসীর জন্য আমি বলবো সবচেয়ে বড় অর্জন। অ্যাকচুয়ালি নবম জাতীয় সংসদে আমার নির্বাচনী এলাকা হলো হাইয়েস্ট ডেভেলপমেন্ট হয়েছে টাকার অঙ্কে, এটাই 1 নম্বর স্থান অধিকার করেছে প্রায় সিলেট বিভাগের মধ্যে। সারা বাংলাদেশ। আচ্ছা, কনস্টিটিউয়েন্সি ওয়াইজ 6,500 কোটি টাকা ডেভেলপমেন্ট হয়েছে। হ্যাঁ, ডেভেলপমেন্ট হয়েছে। এবং এখানে এই ফার্টিলাইজার ফ্যাক্টরি যেটা হচ্ছে তার পাশে 400 কোটি টাকা ব্যয়ে আরেকটা এটাকে বলে প্যারাফর্মালডিহাইড সার আর কি, সেটা এখানে আরেকটা হচ্ছে আর কি। আচ্ছা, তো আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এত বড় একটি প্রজেক্ট, আপনি বলেছেন যে পদ্মা সেতুর পরে সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে এটি, তো এই সার কারখানা গঠনের ফলে স্থানীয় জনগণের কি উপকারে আসবে? কর্মসংস্থানের ভিত্তিতে বলুন বা আর্থসামাজিক প্রেক্ষাপটে বলুন বা শিক্ষা ক্ষেত্রে বলুন, কি ব্যবস্থার পরিবর্তন? প্রথমে এইভাবে বলে দিই যে ধরেন এটাতে প্রায় 900 এমপ্লয়িজ লাগবে এবং এই ফার্টিলাইজার ফ্যাক্টরি খুব হাইটেক। আমি আজকে থেকে 4 বছর আগে থেকে সিলেটবাসীর সবাইকে বিভিন্ন মিটিংয়ে বলেছি যে আপনাদের সন্তানদেরকে বা আপনারা যদি চাকরি নিতে চান তাহলে আপনারা কিন্তু ইউ হ্যাভ টু বি হাইলি এডুকেটেড। এটা হলো একটা সম্প্রদায়, মাঝখানে থাকবে কিছু, তারপরে লেবার শ্রমিকরা থাকবে এবং বৃহত্তর সিলেটের সবাই এটার প্রাধান্য পাবে। আমি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে আমাকে 25 থেকে 30% একটা কোটা দিতে হবে ফর দি বৃহত্তর সিলেটবাসী। জি, তো সেটা ডিপেন্ডস অন দি কোয়ালিফিকেশনস। এবং আপনি চিন্তা করে দেখেন যে 6 লক্ষ মেট্রিক টন সার যখন এখান থেকে আমরা ডিসপ্যাচ করব, রেলপথ 3 লক্ষ মেট্রিক টন সার যাবে, সংস্কার করা লাগবে। আমাদের রোডস এন্ড হাইওয়ে দিয়ে যাবে আমাদের প্রায় 1.5 লক্ষ মেট্রিক টন সার এস্টিমেটেড, সেটা আমাদের রোডস এন্ড হাইওয়ে সিলেট মৌলভীবাজার শ্রীমঙ্গল সড়ক, এটা আমাদের সংস্কার করা লাগবে। এবং ইতিমধ্যে কুশিয়ারা নদীতে জেটি ঘাটে আমরা একটা জেটি বানাচ্ছি এটার জন্য, যাতে নদীপথে যায়। সব মিলিয়ে
এই যে ধরেন ট্রান্সপোর্টেশন 6 লক্ষ মেট্রিক টন সার ট্রান্সপোর্ট করাটা জি। এক। 2 নম্বর হলো 1200 কোটি টাকার সেলস হবে পার ইয়ার ব্যাংকিং। 3 নম্বরে হলো যে এখানে শ্রমিকদের ধরেন মানে হাট বাজার তরি তরকারি ইত্যাদি ইত্যাদি এগুলো ডেভেলপমেন্ট আছে, স্থানীয় বাজার যেটা। স্থানীয় বাজার সর্বক্ষেত্রে। এরা যদি সিলেট যায়, এরা যদি ঢাকা যায়, সর্বক্ষেত্রে তো এটা একটা মাইল ফলক হয়ে আমাদের এরিয়াতে থাকবে। এবং এই 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 এত বড় একটি প্রতিষ্ঠান গড়ার জন্য যে অবকাঠামোগত যে পরিবেশ দরকার, সেটি কি সিলেট 3-এ বর্তমানে আছে? সেটি বর্তমানে আছে। বিদ্যুতের কি অবস্থা? আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে এই ধরনের একটি প্রতিষ্ঠান চালানোর জন্য এবং এর পারিপার্শ্বিক অবস্থাকে সেই প্রতিষ্ঠানের অনুকূলে নিয়ে আসার জন্য বিদ্যুৎ একটি বিশাল ফ্যাক্টর। তার নিজস্ব বিদ্যুৎ, কিন্তু আশেপাশের এলাকা বা আশেপাশের জনগণ, আমাদের ফেঞ্চুগঞ্জে এই মুহূর্তে তো 4টা পাওয়ার প্ল্যান্ট আছে, আরো 2টা আন্ডার কনস্ট্রাকশন। তো এই 4টা পাওয়ার প্ল্যান্ট কি শুধুমাত্র ন্যাশনাল গ্রিডে দেয়, কিন্তু ফেঞ্চুগঞ্জের জনগণ কি উপকৃত হচ্ছে? হ্যাঁ, ফেঞ্চুগঞ্জ জনগণ, কারণ যেহেতু এখানে ফেঞ্চুগঞ্জের এটা দেয় আমার কনস্টিটিউয়েন্সির জন্য। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে 2009 সালে যখন উনি এসেছিলেন, তখন আমি 6 মেগাওয়াট এক্সট্রা আমার কনস্টিটিউয়েন্সির জন্য উনি বরাদ্দ দিয়েছেন, সেটা আমরা ভোগ করি। সেটি ন্যাশনাল গ্রিড থেকে আপনাদের এখানে আসে। তাহলে কি বর্তমানে কি ফেঞ্চুগঞ্জে কোনো লোডশেডিং আছে? বা লোডশেডিং নাই, কিন্তু আমাদের যে কেবল যেগুলো আছে এগুলো উইক থাকার কারণে মানে অনেক সময় খসে পড়ে ছিঁড়ে পড়ে, সেগুলো সংস্কারের কাজ চলছে। অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন যে এর ফলে যে আশেপাশের অবস্থার যে পরিবর্তন হবে, সেই পরিবর্তনের জন্য আপনার কনস্টিটিউয়েন্সি, আপনার সংসদীয় আসন এখন পুরোপুরি প্রস্তুত। ইয়েস, ধন্যবাদ আপনাকে। আমি আরো যে কয়েকটি বিষয় প্রবাসীদের সাথে সম্পর্কিত এবং একই সাথে আপনার এলাকার যারা প্রবাসী আছেন তাদের জন্য সম্পর্কিত স্পেশাল ইকোনমিক জোন, যেটি নিয়ে আপনি ব্যক্তিগতভাবে সহ আপনার কলিগরা অনেক কাজ করেছেন। আমরা এটি সম্ভবত কয়েক দশক ধরে শুনছি, এই স্পেশাল ইকোনমিক জোন বা এই ধরনের একটি এরিয়ার কথা। এটি আদৌ হচ্ছে কিনা, হলে কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে এবং বর্তমান অবস্থা কি আছে? যে আপনারা জানেন যে বাংলাদেশে আমাদের ইকোনমিক জোনের আগে ছিল ইপিজেড, জি, এক্সপোর্ট প্রসেসিং জোন। ওই কনসেপ্ট থেকে বিশ্ব এখন বেরিয়ে আসছে। সারা বিশ্বের সব জায়গায় কিন্তু হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন, একটা জোন, একটা এরিয়া, সেই এরিয়াতে যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি হতে পারে। তো আমাকে সিলেট স্পেশাল ইকোনমিক জোন শুধু করার জন্য আমাকে চেম্বার অফ কমার্স এবং সিলেটের সবাই আমাকে দায়িত্ব দিয়ে আমাকে টাস্ক ফোর্সের চেয়ারম্যান বানিয়েছিলেন, এবং সেইখান থেকে প্রধানমন্ত্রী একটা সেল আলাদা করা হয়েছিল। সেই সেলেও আমি প্রচুরভাবে কাজ করেছি, এবং সেইখান থেকে আলটিমেটলি মাননীয় প্রধানমন্ত্রী একদিন আমাকে ডেকে পাঠালেন এবং বললেন যে শুধু সিলেট নয়, 6টা ডিভিশনের জন্য স্পেশাল ইকোনমিক জোন হবে, সেইভাবে কাজ করো। এবং পরবর্তীতে আমরা 2 বছর আগে আমরা স্পেশাল ইকোনমিক জোন বিল পাশ করলাম। তাহলে প্রত্যেকটা ডিভিশনে একটা হচ্ছে। সিলেটের যে স্পেশাল ইকোনমিক জোন হবে সেটা হবে শেরপুরে, অর্থাৎ আমরা বিবিয়ানার গ্যাস ব্যবহার করব সেখানে। এখানে উল্লেখ করা যেতে পারে যে সিলেটের এই প্রান্তে যদি আমরা আনি, তাহলে কৈলাস টিল্লা বা হরিপুরের যে গ্যাস যেটা আছে, এই গ্যাস আমরা ব্যবহার করলে 2-3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, গ্যাসই শেষ হয়ে যাবে। এত সিলেটবাসীর জন্য মোহিত সাহেব সহ আমাদের মাননীয় অর্থমন্ত্রী, আমরা এমপিরা, আমরা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী সহ, যে আমরা যদি বিবিয়ানার থেকে গ্যাস আনি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। সেই ক্ষেত্রে আমাদের শ্রীমঙ্গল অথবা কুলাউড়া থেকে রেল লাইন টানতে হবে শেরপুরের ওইখানে। তাহলে আমরা রেলপথ পেলাম, আমরা স্থলপথ পেলাম, বিমান পেলাম, এবং আমরা নদীপথে নিতে পারলাম। কোন বিমান বন্দর ইউজ করবেন আপনারা? সিলেট বিমানবন্দর। তো আমাদের এটা কিন্তু জমি অধিগ্রহণ এই মুহূর্তে চলছে, সেটি শেরপুরকে কেন্দ্র করে, শেরপুর অর্থাৎ বিবিয়ানার গ্যাসকে কেন্দ্র করে। আচ্ছা, এখানে উল্লেখ আমি আবার করতে চাই যে আপনারা দেখেছেন যে নবীগঞ্জে এটা প্রত্যেক দিনে গিয়ে দেখবেন একটা ইন্ডাস্ট্রি উদ্বোধন হয়ে যাচ্ছে। আমি সংসদে বক্তব্য রেখেছিলাম মনে হয় 2.5 থেকে 3 বছর আগে, যে এইখানে ইন্ডাস্ট্রিয়াল জোন করার জন্য, মানে বলতে সময় লেগেছে, করতে সময় লাগে নাই। 2 বছরের মধ্যে প্রায় 50-60টা ইন্ডাস্ট্রি ইতিমধ্যে স্থাপন হয়ে প্রোডাকশনে চলে গেছে। সেগুলি কি স্থানীয় জনগণ করেছে? না, গ্যাস বেসড, না, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অফ বাংলাদেশ। ওকে। তাহলে এখন সেটি এখন পর্যন্ত জমি অধিগ্রহণ শেষ হয়নি?
হ্যাঁ, জমি অধিগ্রহণ চলছে, কারণ এখানে খেয়াল রাখবেন বাংলাদেশের জমি অধিগ্রহণ আইন কিন্তু একটু লম্বা প্রসেস। তাহলে এটি শেষ হবে কবে জমি অধিগ্রহণ, এবং কাজ শুরু হবে কবে? এই সরকারের আমলে আমরা কাজ শুরু করব এবং অনেক ইন্ডাস্ট্রিও চালু হয়ে যাবে। আপনাদের টার্গেট কবে সেটি, মানে ওই জমি অধিগ্রহণ শেষ আমি মনে করি যে নেক্সট 2 ইয়ার্স, নেক্সট অর্থাৎ এখন 14, 15, 16-তে আপনারা জমি অধিগ্রহণ শেষ করবেন, এবং স্পেশাল ইকোনমিক জোন গঠনের প্রক্রিয়া কি 16 থেকে শুরু হবে নাকি আরেকটু? না, গঠনের প্রক্রিয়া কিন্তু ওই সেল সরকারের পক্ষ থেকে কাজ করছে 6টা ডিভিশনের জন্য। হ্যাঁ, কাজ করছে, কিন্তু ফুল ফ্লেজে আপনার ফাংশন কবে করবে সেটি আমার প্রশ্ন। আমি আশাবাদী 3-4 বছর, অর্থাৎ আপনাদের এই সরকারের আমলে ফুললি ফাংশন হয়ে যাবে। ধন্যবাদ। বলবো না, পার্শিয়াল হবে। আচ্ছা, কারণ সব প্লটে মালিকরা নেবে, বরাদ্দ নেবে, নিয়ে সে তো হুট করে ইন্ডাস্ট্রি করে ফেলবে না। কিন্তু সরকারের পক্ষ থেকে যা দরকার সেটি শেষ হয়ে যাবে। জায়গা, সরকারের পক্ষ থেকে জায়গা, গ্যাস, ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাসিলিটিস, এগুলি এই সরকারের আমলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই। এরপরের প্রশ্ন হচ্ছে, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, সিলেটের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রবাসীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে সিলেট ঢাকা ফ্লাইট, সিলেট লন্ডন ফ্লাইট, যেটি বর্তমানে ঢাকা হয়ে বর্তমানে পরিচালিত হচ্ছে, এবং সিলেটে একটি রিফুয়েলিং স্টেশন। এর আপডেট কি আছে আপনার কাছে? এটার যে বিষয়টা হলো যে আমাদের যখন এটা সিদ্ধান্ত নেওয়া হলো যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তখন গিয়ে দেখা যায় যে রানওয়ে শর্ট, তারপরে রানওয়েটা আমাদের সরকারের আমলে করা হলো। জি। এরপরের যে বিষয়টা হলো যে আমাদের রিফিউলিং এখানে লাগে। এখানে ফিউলিং করতে হলে অকটেন অর্থাৎ ফুয়েল যেটা, সেটা কিন্তু খুব বিগ কোয়ান্টিটি লাগে। এই বিগ কোয়ান্টিটি হইতে গেলে আমাদের দক্ষিণ সুমা প্রান্ত থেকে, অর্থাৎ বর্তমান রেলওয়ে স্টেশন থেকে আমরা কিন্তু রেলওয়ে লাইন টানতে হবে কিন্তু এয়ারপোর্টের দিকে আচ্ছা আনার জন্য। তাইলে সেখানে সুরমা নদীতে রেলওয়ে ব্রিজ লাগবে, রোড লাগবে, ইত্যাদি ইত্যাদি, একটা লং প্রসেস। এখন সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে যে ট্যাঙ্কার দিয়ে, খুব কষ্ট করে ট্যাঙ্কার দিয়ে এনে তারপরে রিফিউলিং করার জন্য। আমরা যদি এটা পুরোপুরিভাবে আমরা রিফিউলিং এর সিস্টেম করে ফেলতে পারতাম, তাহলে সিলেট জেদ্দা, সিলেট অমুক জায়গা তমুক জায়গায় সব জায়গায় মোটামুটি ফ্লাইট লন্ডন সহ করা যেত। ইতিমধ্যে যে সিলেট লন্ডন ফ্লাইট তো আছে, খেয়াল করেন আমার একটা পয়েন্ট, আপনারা যখন when you fly from London to Sylhet then to Dhaka, তাহলে এখানে একই প্লেন, কিন্তু এই প্লেনটা সিলেটে ল্যান্ড করার পরে এখানে 200-300 প্যাসেঞ্জার নেমে গেলেন, 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে আবার নতুন প্যাসেঞ্জার উঠলেন, নতুন প্যাসেঞ্জার উঠার পরে এটা ঢাকাতে গেল, ঢাকাতে গিয়ে ওইখানে আবার কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ইট ফ্লাইজ ব্যাক টু লন্ডন ওই প্যাসেঞ্জারকে নিয়ে এসে। তো আমরা যদি শুধু বলি যে ঢাকা, শুধু যদি বলি আমরা সিলেট লন্ডন সিলেট, তাহলে কিন্তু প্যাসেঞ্জার সমস্যা হবে। হয়তো সপ্তাহে একটা অপারেট করা যেতে পারে, কিন্তু এটাতে আমাদের সরকার এটাতে কাজ করছে। এটা কাজ করে আমাদের বর্তমানে ধরেন বিমান কিছু ভালো প্লেন ট্রেন আনার কারণে এটা মানে ট্রাফিকিং এখন বাড়ছে। আচ্ছা, অর্থাৎ এটিও প্রক্রিয়াধীন, এটি প্রক্রিয়াধীন, এবং এটি কি আসলে এই সরকারের ক্ষমতার আমলে বা স্পেসিফিক কোনো টাইম ফ্রেম আছে কিনা? হ্যাঁ, টাইম ফ্রেম আছে, কারণ আমরা আরো প্লেন আনতেছি, এবং এই আরো প্লেন আনার পরে সিলেটের রিফিউলিং স্টেশনটা, রিফিউলিংটা ওই আমি যেটা বললাম ট্যাঙ্কার দিয়ে, এটা মোহিত সাহেব বলেছেন যে এটা ট্যাঙ্কার দিয়ে চালু করার ব্যবস্থা। এটার কোনো টাইম ফ্রেম আছে কিনা আপনাদের? এটাও সময় লাগবে একটু, কিন্তু এখনো কোনো টাইম ফ্রেম আপনারা গঠন করেন না, আমি এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি সেটি। আমি খুব সংক্ষিপ্ত সময় আপনার কাছে প্রবাসীদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ভোটাধিকার, যে আমরা ভোটাধিকার নিয়ে এই চ্যানেলস, বিশেষ করে চ্যানেলস এর চেয়ারম্যান আহমেদ সামাদ চৌধুরী কিন্তু ব্যক্তিগতভাবে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ ছিলেন এই প্রবাসীদের ভোটাধিকারের প্রশ্নে, বিশেষ এবং এই ভোটাধিকার যেন প্রবাসীরা পায়। নির্বাচন কমিশনার, তৎকালীন নির্বাচন কমিশনার তিনি এসেছিলেন, আমরা এখানে জরিপ পরিচালিত করেছিলাম এবং সেটি আনুষ্ঠানিকভাবে তাদের কাছে হস্তান্তর করা হয়েছিল, এবং সেটি নির্বাচন কমিশন স্বীকৃতিও দিয়েছিল চ্যানেলসকে, সেই সময় একটি এভিডেন্স হিসাবে স্বীকৃতি দিয়েছিল। এটি পরবর্তীতে বিভিন্ন কারণে আর আমরা দেখিনি সেইভাবে ফোকাসড হতে, যদিও শেখ হাসিনা বারবারই কমিটমেন্ট করেছেন, তিনি কমিটেড এই বিষয়টাতে, এবং আমরা জানি যে সংসদে বিলও পাস হয়েছে, কিন্তু এটি আসলে প্র্যাকটিক্যালি এটি কোন অবস্থায় আছে এখন? প্র্যাকটিক্যালি যেটা হলো যে মনে হয় 2 বছর আগে, ঠিক তারিখটা বলতে পারবো না, এটা বিল পাস করা হয়েছে, প্রথম হার্ডেল শেষ, আপনারা কোয়ালিফাইড হয়ে গেছেন। এখন যে জিনিসটা হলো যে আপনি এখন সিলেটে যদি যান বা বাংলাদেশে যান, গিয়ে কিন্তু আপনি সেখানে ভোটার হতে পারবেন, ইউ আর হোল্ডিং এ ব্রিটিশ পাসপোর্ট, আবার বাংলাদেশি একটা আছে বাই বার্থ,
জি। আপনি কিন্তু হতে পাচ্ছেন। আর যেটা হলো যেমন ধরেন লন্ডন, নিউ ইয়র্ক, জেদ্দা, এই সমস্ত বড় বড় শহরে হাই কমিশনারগুলো এগুলোকে অ্যারেঞ্জ করবে জি। এই এই যে ভোটার বানানোর জন্য। তাহলে এইটার যে ধরেন ইকুইপমেন্টস এর প্রয়োজন, দিস ইজ ভেরি কস্টলি। টেকনিক্যাল ফ্যাসিলিটিস। টেকনিক্যাল ফ্যাসিলিটিস। অর্থাৎ এইখান থেকে কোনো প্রবাসী বাংলাদেশে যে যদি ভোটার হতে চায় সেটি এখন সম্ভব আপনি বলতে হ্যাঁ, চাচ্ছেন? হচ্ছে। এখনো হচ্ছে। হ্যাঁ। আরেকটি প্রশ্ন যেটি এসছে যে যদি একজন প্রবাসী ভোটার হতে পারে তাহলে সে কেন ক্যান্ডিডেট হতে পারবে না, প্রার্থী হতে পারবে না? এইখানে তো ইন্টারেস্টিং একটা ব্যাপার, বাংলাদেশের একজন ডুয়েল সিটিজেন জি। can participate in all the elections except parliamentary election. পার্লামেন্ট নির্বাচন ছাড়া সে উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, মেম্বার নির্বাচন সবগুলোতে পার্টিসিপেট করতে পারবে। সবগুলো নির্বাচনে যদি একজন নাগরিক পারে তাহলে কেন পার্লামেন্টারি ইলেকশনে পারবে না? সেটা হলো সংবিধান এবং ল মেকার। একজন দ্বৈত নাগরিককে ল মেকার হিসেবে ওইখানে বসানো যাবে না, এটা আমাদের সংবিধান অ্যালাউ করে না। সংবিধানের সুস্পষ্টভাবে লেখা যে বাংলাদেশের নাগরিক হতে হবে। জি। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি নিজেও এখানে ছিলেন, আপনি এখন পুরোপুরি বাংলাদেশী, কিন্তু আপনি ছিলেন আপনার রাজনীতি করার জন্য আপনি বাংলাদেশে গিয়েছেন, কিন্তু যারা বিভিন্ন কারণে যাদের বাংলাদেশের প্রতি টান আছে কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে বা পারিবারিক কারণে যারা এই সম্পর্কটিকে ছেদ করতে পারছে না, তাদের ব্রিটিশনেসটাকে তারা ছেদ করতে পারছে না, তারা কি তাহলে কোনো সময়ই বাংলাদেশে ভূমিকা রাখতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের রাজনীতিতে সংসদে সংসদ সদস্য হতে পারবে না, ওইটাকে সে সারেন্ডার করে হতে পারে। এটি কি আপনারা কি মনে করেন না এটি না, এটা আমাদের সংবিধান এটা অ্যালাউ করে না, এবং এটার কোনো উদ্যোগে মানে দ্বৈত নাগরিক উদ্যোগ নেওয়া উচিত নয়। এটি কি সেটা প্রবাসীরা নিতে পারে, কারণ প্রবাসীদের সাথে দুটি দলেরই তো খুব সুসম্পর্ক। তারা এখান থেকে নিতে পারেন যে দ্বৈত নাগরিকরা পার্লামেন্টারি পলিটিক্সে ইন করবে এবং দে উইল পার্টিসিপেট ইন দ্য পার্লামেন্টারি ইলেকশন অ্যাজ ওয়েল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব সংক্ষেপে কয়েকটি ইমেল যদি আমরা পড়ি। স্পেন থেকে হেলাল আহমেদ বলেছেন, বাংলাদেশের মানুষের কি সাধারণ মৃত্যুর গ্যারান্টি নেই? সাধারণভাবে সবাই তো, তিনি গুম হত্যার কথাই তিনি মিন করেছেন। এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এগুলো নিয়ে আমরা সারা বিশ্বে আপনি দেখেন স্কুলে গিয়ে ঢুকে আমেরিকাতে 28 জনকে ব্রাশ ফায়ার করে মেরে ফেললো, চায়নাতে রেলওয়ে স্টেশনে সেদিন একটা ড্যাগার দিয়ে 23 জনকে মেরে ফেললো রেলওয়ে স্টেশনে, এগুলো তো হবেই বিচ্ছিন্ন। আমাদের সময় খুব সংক্ষিপ্ত। হুসেন আহমেদ বাচ্চু বলেছেন, র্যাব আর পুলিশ হচ্ছে বাংলাদেশের ক্লিন কিলার। এইটা আমি তো এটা দ্বিমত পোষণ করতে হয় এই কারণে যে পুলিশ ছাড়া আপনার দেশ কিভাবে চলবে? আপনি যদি মনে করেন যে আজকে পুলিশ হরতাল করে ফেলছে, দেশ কি যেভাবে উনি দেখছেন সেইভাবে কি থাকবে? এবং র্যাব বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, আমরাও তো বিচ্ছিন্ন ঘটনাতে ইনভলভ হতে পারি, কিন্তু একটা প্রতিষ্ঠানকে এইভাবে বলা যাবে না। বলা যেতে পারে যে প্রতিষ্ঠানগুলোকে পিউরিফাই করা প্রয়োজন। আরেকজন কলার চমৎকার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, তারিকুল ইসলাম, শেখ হাসিনা কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী? বিকজ শি ইজ ডেমোক্রেটিকলি ইলেক্টেড। গণতান্ত্রিক প্রক্রিয়া পদ্ধতি অবলম্বন করে তিনি নির্বাচিত হয়েছেন, এর জন্য আমরা সংসদ থেকে ওনার দলের অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের সকলে মিলে ভোট দিয়ে ওনাকে আমরা প্রধানমন্ত্রী বানিয়েছি। আমাদের কাছে এই মুহূর্তে প্রায় 100 খানেক ইমেল রয়েছে। অত্যন্ত দুঃখের সাথে আমি সবগুলো ইমেল পড়তে পারছি না, আমি নামগুলি বলছি। তরিকুল ইসলাম, এস এম এমাদউদ্দিন, আব্দুল হান্নান, হেলাল ইসলাম, শাহজাহান, এস আহমেদ, রুনা শাহ, সাব্বির এস সিলেট, মোহাম্মদ মাহবুব আলী আহমেদ, আয়াসুল করিম, মাহবুব উদ্দিন, MK20, বদরুল ইসলাম, মাহবুব উদ্দিন তরফদার, আব্দুল মান্নান সহ প্রায় 100 খানেক ইমেল আমাদের কাছে এসেছে। আমরা সময় স্বল্পতার কারণে সবগুলো ইমেল পড়তে পারছি না। আমি অত্যন্ত দুঃখিত যে আমি সবগুলো ইমেল সময়ের কারণে পড়তে পারলাম না। জনাব চৌধুরী, আপনার শেষ বক্তব্য, 30 সেকেন্ডের মধ্যে আমাদের সময় শেষ। আমি আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সুমা, ফেঞ্চগঞ্জ এবং বালাগঞ্জবাসীকে এইটুকুই বলবো, যে সুখ, যে সম্মান, যে মর্যাদা টাকা আমাকে দিতে পারেনি তা দিয়েছেন আপনারা। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারই সাথে সাথে আমার সিলেটের নেতৃবৃন্দ এবং সিলেট বৃহত্তর সিলেটের এবং বাংলাদেশি যারা এখানে বসবাস করছেন, আমাদের লন্ডন সহ, ইউনাইটেড কিংডম সহ,
যারা ভিউয়ার্স আছেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে বিশেষ করে চ্যানেল এস আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জনাব অতি মাহমুদুর সামাদ অল্প চৌধুরী এমপি, আপনার মূল্যবান সময়ের জন্য। দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান, আমরা কথা বলছিলাম বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে। বিশেষ অভিমত অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম জনাব মাহমুদুর সামাদ চৌধুরী এমপি কে। বাংলাদেশের রাজনীতির সর্বশেষ বিষয়ে তার অভিমত জানতে আমরা তাকে বিভিন্ন প্রশ্ন করেছি। একই সাথে স্থানীয় কিছু বিষয় ছিল, স্থানীয় জনগণের কিছু প্রশ্নের উত্তরও তিনি দিয়েছেন। আগামী অভিমত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।